শহর থেকে একটু দূরে ডক্টর রয় তার স্ত্রী ঋতুকে নিয়ে বসবাস করে। ৮ বছর আগে একটি কার অ্যাক্সিডেন্টের পর থেকে ঋতু কোনো কিছু মনে রাখতে পারে না। এই জন্য রয় সারাক্ষণ ছায়ার মতো ঋতুর টেক কেয়ার করে। তাদের সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু সমস্যার শুরুটা হয় তখনই যখন ঋতু নিউজে একটি মেয়ের নিখোঁজ সংবাদ দেখতে পায়। আর এরপরই পুলিশ ওই কেসটি ইনভেস্টিগেশন করতে ঋতুকে জিজ্ঞাসাবাদ করতে আসে। কিন্তু ওই মেয়েটি কিভাবে মিসিং হলো আর ঋতুর সাথে মেয়েটির কী কানেকশন, তা মুভি শেষ পর্যন্ত আপনাকে সাসপেন্সের মধ্যে রাখবে। আর শেষে এমন টুইস্ট অপেক্ষা করছে যা আপনি কল্পনা করতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2024 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি বোগাইনভিলিয়ার কথা, যার বাংলা অর্থ বাগান বিলাস। গভীর রাত, ফাঁকা রাস্তায় এক দম্পতি কার ড্রাইভ করে যাচ্ছে। মেয়েটি ছেলেটার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল। হঠাৎই সামনে থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে কারটি ছিটকে গিয়ে দুমড়ে মুচড়ে পড়ে। এখান থেকে সিন চলে যায় ৮ বছর পর। এই যে মহিলাকে দেখছেন তার নাম ঋতু। ঋতু তার ছেলে রায়ান আর মেয়ে এমাকে স্কুল বাসে তুলে দিতে এসেছে। ঋতু বলছিল লেট করলে কিন্তু বাবা অনেক বকবে। এমা বলে, আরে যা, আমি তো আজ বাবাকে গুড মর্নিং বলতে ভুলে গিয়েছি। ঋতু বলে, এখন সময় নেই, রাতে একবার গুড নাইট বলে দিও। এরপর বাচ্চাদের স্কুল বাস চলে গেলে ঋতু তখনও আনমনে গেটের সামনে দাঁড়িয়ে আছে। এর মধ্যে দুধওয়ালা এসে কয়েকবার বেল দিলে ঋতু দুধের প্যাকেট নিয়ে ভিতরে ফিরে আসছিল। কিন্তু ঋতুর মনের মধ্যে শুধু বাচ্চাদের কথাগুলো ভাসছিল। সাথে সাথে ঋতু তাদের কাজের মেয়ে রিমার কাছে জানতে চায় বাচ্চারা কি স্কুলে গিয়েছে। রিমা বলে, হ্যাঁ গিয়েছে। তারপরও ঋতু এমা আর রায়ানের রুমে গিয়ে চেক করে দেখে ওরা রুমে নেই। রুমের সব কিছুই সাজানো গোছানো। ঋতু রিমার কাছে জানতে চায় বাচ্চাদের কে স্কুলে পাঠিয়েছে, তুমি না আমি। রিমা বলে, তুমি তো 10 মিনিট আগে ওদেরকে দিয়ে এলে। কিন্তু ঋতু মনে করতে পারছে না। এরপর ঋতু তার স্টুডিওতে যায়, যেখানে সে পেইন্টিং বানায়। ঋতু পাশে থাকা একটি ডায়েরি খুলতেই দেখে ডায়েরিতে লেখা, ঋতু, এখানে তোমার সব কিছু লেখা আছে, পড়ে আবার জায়গা মতো রেখে দিও। ভিতরে আরও লেখা, তোমার নাম ঋতু, তোমার স্বামীর নাম ডক্টর রয় থমাস, আমাদের বাচ্চাদের নাম এমা আর রায়ান, আমাদের পরিবারে আর কেউ নেই। আমাদের কার অ্যাক্সিডেন্টের পর রেক্ট্যাঙ্গেল অ্যামনেশিয়া থেকে তোমার স্মৃতিশক্তির এই সমস্যা হচ্ছে। তার মানে ওই অ্যাক্সিডেন্টটি রয় আর ঋতুর ছিল, আর ওই অ্যাক্সিডেন্টের পর থেকে ঋতুর স্মৃতিশক্তির এই সমস্যা হচ্ছে। এই জন্যই কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথাও সে মনে রাখতে পারে না। আর এ কারণে প্রতিটি ঘরের দরজাতেও কোনটা কোন রুম তা লেখা থাকে। ঋতু অনেক ভালো পেইন্টিং করতে পারে, তাই সময় পেলেই ঋতু শুধু বাগান বিলাসের পেইন্টিংই বানায়। ইনি হচ্ছেন ডক্টর রয়। রয় যখনই হসপিটালের উদ্দেশ্যে বের হয় ঋতু গেটে দাঁড়িয়ে থাকে। তবে প্রতিদিনই রয়ের মনে ভয় কাজ করে, ফিরে এলে ঋতু যদি তাকে আর চিনতে না পারে। এই লোকটা নতুন পোস্টিং হয়েছে, তাই রয় তার সাথে গল্প করছিল আর তার সব কিছু খুলে বলছিল। লোকটি বলছিল, স্যার, রবিবার আমাদের ওখানে আসুন না। কিন্তু রয় বলে, আসলে প্রতি রবিবার আমি আমার ফার্ম হাউসে যাই, ওখান থেকে টাটকা ফল আর সবজি নিয়ে আসি। সে বলে, তাহলে ম্যাডামকে নিয়ে দিনের বেলাতে ঘুরে আসুন। রয় বলে, না, ঋতু ওখানে যায় না, আর বিশেষ করে সপ্তাহের একটি দিনই তো আমি ওখানে গিয়ে স্বস্তি পাই। রয় মূলত খুবই ঠান্ডা মেজাজের লোক আর অনেক ফ্রেন্ডলি স্বভাবের। সে বাচ্চাদের সাথেও খুব সহজেই মিশে যেতে পারে। কাজের ফাঁকে এক নার্স জানতে চাচ্ছিল, স্যার, ম্যাডাম এখন কেমন আছে? রয় বলে, আমি পাশে থাকলেই তো ভালো থাকে, তাই মাঝে মাঝে মন চায় চাকরিটা ছেড়ে দিয়ে ওর পাশে গিয়ে ওকে সময় দিই। এখানে আমাদের দেখানো হয় অ্যাক্সিডেন্টের পর ডক্টর রয়কে বলেছিল যে ঋতুর অ্যামনেশিয়া দেখা দিয়েছে, আর মনে হচ্ছে এটা কখনো ভালো হবে না। এই জন্য লাইফ লং ওর টেক কেয়ার করতে হবে। মূলত এই জন্যই রয় ঋতুকে এতটা টেক কেয়ার করে। সিন প্রেজেন্টে রিমা ঋতুর একটি পেইন্টিং প্যাকেট করছে, কারণ তারা এটি বিক্রি করতে যাবে। এর মধ্যে রিমার স্বামী বিজু এলে তারা পাশের একটি পেইন্টিং শপে যায়। শপ ওনার পেইন্টিংটি রেখে তাদেরকে 3000 টাকা দেয়াতে রিমা বলছিল, ম্যাডাম, আপনার পেইন্টিংয়ের অনেক ডিমান্ড, ও মনে হয় আমাদের সাথে চিট করছে, আমাদের অন্য কোথাও যেতে হবে। কিন্তু ঋতুর কথা, আমি তো এটাই বুঝতে পারছি না, এত টাকা দিয়ে আমার পেইন্টিং কিনছেটাকে। আর এরপরে আমরা দেখতে পাই মূলত রয়ই ঋতুর পেইন্টিংগুলো কিনে নেয়, তবে সেগুলো সে বাড়িতে না নিয়ে তার ফার্ম হাউসে নিয়ে দেয়ালে টাঙিয়ে রাখে। আর ঋতু যতগুলো বাগান বিলাসের পেইন্টিং বানিয়েছে সবই এখানে আছে। রয় এখানে বসে কিছু সময় ড্রিঙ্ক করে, এরপর কিছু ফল আর সবজি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এদিকে ঋতুকে দেখা যায় পুরো ঘরের রং ঢেলে রিমাকে জড়িয়ে চিৎকার করে কান্না করছে। এর মধ্যে রয় এসে পড়ে, আর রয় এটা দেখেই ঋতুকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আগে গোসল করিয়ে দেয়। এরপর রয় যখন বাইরে চুল আঁচড়াচ্ছিল, রয় খেয়াল করে ঋতুর চুলগুলো আবার ভিজে গেছে।
ঋতু বলে আমি আবার বাথটাবে পড়ে গিয়েছিলাম। এই জন্য রয় ঋতুর মাথা মুছে ঋতুর মেডিসিন দিয়ে ঋতুকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর পাশের রুমে গিয়ে দেখে রিমা ঘরটা পরিষ্কার করছে। রয় ঋতুর ফোন চেক করে এবং দেখতে পায় ঋতু যে বাগানবিলাসের পেইন্টিং বানিয়েছিল তার কয়েকটি ফটো তুলে রেখেছে। এজন্য রয় ঋতুর ফোন থেকে ওই ফটোগুলো ডিলিট করে দেয়। তবে রয় এটা কেন করল তা আস্তে আস্তে জানতে পারবেন। সিন চলে যায় রাতে। স্বপ্নের মধ্যে শূকরের শব্দ পেয়ে ঋতুর ঘুম ভেঙে যায়। এই জন্য ঋতু রয়কে বলছিল, দেখো আমি নিউজে দেখেছি এমন আইসোলেটেড বাড়ি চোরদের টার্গেট থাকে। তোমাকে আর বাচ্চাদের নিয়ে আমার অনেক ভয় হয়। রয় বলে, ঠিক আছে, আমি বাড়িতে সিসিটিভি ক্যামেরা সেট আপ করিয়ে দিচ্ছি, এখন ঘুমিয়ে পড়ো। পরবর্তী দিনটা ছিল রবিবার। ঋতু বাচ্চাদের স্কুলে পাঠাতে রেডি করছে, কিন্তু বাচ্চারা বলছিল রবিবার তো ছুটির দিন, আজও কেন রবিবারের ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। ঋতু বলে, কথা বাদ দিয়ে দ্রুত যাও। এরপর বাচ্চাদের স্কুলে পাঠিয়ে ঋতু রয়ের হসপিটালে গিয়েছিল। ফেরার সময় ঋতু বলছিল, বাচ্চাদের পিক করতে যাবে না? রয় বলে, সানডে ক্লাস শেষ হলে আমি গিয়ে নিয়ে আসব, এখন আমাদের দ্রুত যেতে হবে। কিন্তু ঋতু জানতে চায় তাড়াহুড়ো কেন করছো। রয় বলে, আসলে সিসিটিভি ইনস্টল করতে লোকেরা এসেছে, আবার রিমার তো আজ ছুটি। এরপর ঋতুরা বাড়ি ফিরে দেখে সিসিটিভি ইনস্টলেশনের টিম তাদের অপেক্ষা করছে। এই মেয়েটার নাম অমলা। অমলা ঋতুকে তার কার্ডও দেয়। রয় বলছিল, তুমি তাদের জন্য শরবত নিয়ে এসো। এই জন্য ঋতু কিচেনে গিয়ে কার্ডটি সেলফের মধ্যে রেখে সবার জন্য ট্যাঙ্ক বানাতে শুরু করে। কিন্তু ঋতুর মধ্যে অন্য কিছু কাজ করছিল। হঠাৎ কিচেনে ওই লোকগুলোকে দেখে ঋতু ভায়োলেন্ট হয়ে যায়। ঋতু একটি ছুরি হাতে তাদেরকে আগাতে বাধা দিচ্ছিল। অবশ্য শব্দ পেয়ে রয় দৌড়ে আসে। রয় কয়েকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে ঋতুকে থাপ্পড় দিয়ে ফেলে দেয়। ঋতুও জ্ঞান হারায়। এজন্য রয় ঋতুকে কোলে তুলে বেডে নিয়ে ফার্স্ট এইড দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে ওই টিমের সিসিটিভি ইনস্টলেশনের কাজ শেষ করলে তারাও চলে যায়। সিন রাতের বেলা। মাঝরাতে ঋতুর ঘুম ভাঙতেই ঋতু কেমন যেন শব্দ পাচ্ছিল। তাই ফোনের টর্চটা অন করে রয়ের দিকে ধরতেই দেখে রয় রক্তে ভিজে আছে। তখনই পিছে থেকে কেউ একজন ঋতুর গলা চেপে ধরে। আর এরপর সিন চলে যায় রয়ের হসপিটালে। মূলত গতরাতে তাদের বাড়িতে চোর এসেছিল। রয় মাথায় আঘাতও পেয়েছে। ডক্টর বলছিল ড্রেসিং করে দেই, কিন্তু রয়ের কথা ঋতু দেখলে ভয় পাবে, এটা নিয়ে চিন্তা করবে। এরপর ডক্টর জানতে চায় পুলিশ কমপ্লেন করেছেন। রয় বলে, ঘর থেকে তো কিছু চুরি হয়নি, খামাখা পুলিশ কমপ্লেন করে ঝামেলা বাড়িয়ে লাভ কি। ডক্টর ঋতুর ব্যাপারে জানতে চাইলে রয় বলে, আমি কয়েকদিন যাবৎ খেয়াল করছি ও ওর পুরনো কিছু স্মৃতি মনে করতে চেষ্টা করছে, আর এটা খুবই ভালো লক্ষণ। এরপর রয় বিজুকে নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু বিজুর কারে আসায় ঋতু জানতে চাচ্ছিল আমাদের কার কোথায়। রয় বলে, কার একটু সমস্যা হচ্ছিল, এজন্য কার রিপেয়ার করতে দিয়েছি। সিন চলে যায় পরবর্তী দিন। ঋতু পেইন্টিং করতে বসেছে। ঋতুর মাথার মধ্যে গতদিনের কথাগুলো ভাসছে। ঋতু মূলত বসে বসে চিন্তা করছিল সে কি পেইন্ট করবে। তখনই কেন যেন ঋতুর মনের মধ্যে বারবার সূর্যমুখী ফুল আসছিল। তবে আগেরবার ঋতু কি পেইন্ট করেছিল সেটা চেক করতে ঋতু তার ফোনটি হাতে তুলে নেয়, কিন্তু ফোন চেক করে দেখে পেইন্টিংয়ের কোনো ছবিই নেই। এজন্য ঋতু তার ডায়েরি চেক করে, আর ডায়েরিতে লেখা রয়েছে যখনই কোনো পেইন্টিং করবে ছবি নিতে ভুলবে না। কিন্তু ঋতু এটা বুঝতেই পারছে না পেইন্টিংয়ের ছবিগুলো কোথায় গেল। তাহলে কি সে পেইন্টিং করেনি? ঋতু এটা নিয়ে খুব চিন্তায় ছিল। আর ঋতুকে চিন্তায় দেখে রিমা ঋতুকে কফি বানিয়ে দিতে চায়, আর সাথে টিভিও অন করে দেয়। তখনই নিউজে দেখাচ্ছিল ফেনীর এক পলিটিক্যাল লিডার কার্তিকেয়ানের মেয়ে ছায়া কার্তিকেয়ান নিখোঁজ। ছায়া মূলত বিবিএর স্টুডেন্ট ছিল। কলেজ থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়েছে। আর নিউজে ছায়ার ফটো দেখে ঋতু কল্পনা করছিল সে একটি সূর্যমুখী বাগানের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে। সেই সূর্যমুখী বাগানের মধ্যে ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু ঋতু ছায়ার কাছে যেতেই ছায়া উধাও হয়ে যায়। ঋতু এটা নিয়ে খুবই চিন্তা করছিল। তখনই রিমা এলে ঋতু রিমাকেও বলে, যে মেয়েটার কথা তারা বলছে এই মেয়েটাকে আমি কোথাও দেখেছি, আমি নিশ্চয়ই মেয়েকে চিনি, আর আমি এই মেয়ের সাথে কথাও বলেছি। এসব শুনে রিমা বলে, ও আমার মনে পড়েছে গতকাল আমরা যখন মার্কেটে গিয়েছিলাম একজন পুলিশ আমাদেরকে এই মেয়ের ফটো দেখিয়ে বলেছিল যে এই মেয়েটি মিসিং, আমরা যদি মেয়েটিকে দেখি তাহলে যেন পুলিশকে ইনফর্ম করি। ঋতু রিমার কাছে জানতে চায় আমাকেও কি জিজ্ঞাসা করেছিল, আর আমি উত্তরে কি বলেছিলাম। রিমা বলে, তুমি বলেছিলে তুমি এই মেয়েকে চিনো না, কিন্তু তারপরও ঋতুর কাছে মনে হচ্ছে ঋতু ছায়াকে চিনে। এরপর ঋতু শাওয়ার নিয়ে বের হয়ে এসে ঘরের মধ্যে কিছু একটা খুঁজছিল। ঋতু রিমাকে দিয়েও খোঁজায়। মূলত গত ম্যারেজ অ্যানিভার্সারিতে রয় ঋতুকে একটি ব্রেসলেট গিফট করেছিল। সে ব্রেসলেটটি ঋতু খুঁজে পাচ্ছে না। সারা ঘরে খুঁজেও কোথাও পাওয়া যাচ্ছে না। এই জন্য ঋতুর মনটা খুবই খারাপ।
এরপর ঋতু রয়কে মেসেজ করে একটু দ্রুত বাড়িতে ফিরতে বলে। আর ঋতুর কথা মতো রয় আজ একটু দ্রুত বাড়িতে ফিরে আসে। রয় আসা মাত্রই ঋতু রয়কে তার সেই স্টুডিওতে নিয়ে যায় এবং রয়কে 3টি ফটো দেখায় যেগুলো সে আজ এঁকেছে। ঋতু মূলত আজ 3টি ভিন্ন পেন্টিং বানিয়েছে, যার একটি হচ্ছে সূর্যমুখী ফুলের, একটি খরগোশের আর একটি ব্যাটম্যানের লোগোর। ঋতু বাচ্চাদেরকেও ফটোগুলো দেখায়। সিন চলে যায় পরবর্তী দিন। সকাল হতেই ঋতুদের বাড়িতে একটি পুলিশ জিপ আসে। ইনি হচ্ছেন থেনির এসিপি ডেভিড কোশি, আর এই ব্যক্তি হচ্ছেন এসএইচও সুরেশ রাজন। ডেভিড রয়কে ঋতুর একটি ফটো দেখালে রয় বলে, এটা তো আমার ওয়াইফের ফটো। আর এটা বলা মাত্রই ডেভিড ঘরের মধ্যে ঢুকে যায়। ডেভিড রয়ের কাছে জানতে চায়, আপনার এখানে কতদিন যাবৎ আছেন? রয় জানায় 5 বছর। ডেভিড বলে, ঠিক আছে, আপনার ওয়াইফকে ডাকুন। এরপর ঋতুকে ডাকলে ডেভিড ঋতুকে ঋতুর ফটো দেখালে ঋতু বলে, এটা তো আমার ফটো, কিন্তু এটা কোথায়? কিন্তু ডেভিডের প্রশ্ন, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন সেটা তো আপনার আমাদেরকে বলা উচিত। মারিয়ান কলেজে আপনার পরিচিত কেউ পড়াশোনা করে? ঋতু না বলে, কিন্তু ডেভিড বলে, তাহলে মারিয়ান কলেজের হোস্টেলের সামনে দাঁড়িয়ে কি করছিলেন? ঋতু বলে, কে? আমি? ঋতুর মুখে আঘাতের চিহ্ন দেখে ডেভিড জানতে চায়, আপনার মুখে এটা কিসের চিহ্ন? তখন রয় বলে, ও আসলে বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিল। এরপর ডেভিড ঋতুকে ছায়ার ফটো দেখায়, আর ফটোটি দেখে ঋতু বলে, এই মেয়েকে আমি কোথায় যেন দেখেছি, তবে এক্স্যাক্টলি কোথায় দেখেছি আমি মনে করতে পারছি না। ডেভিড বলে, মেয়েটি কয়েকদিন যাবৎ নিখোঁজ, ভালো করে মনে করে দেখুন ওকে আপনি কোথায় দেখেছেন। ঋতু তখন চিন্তায় পড়ে যাচ্ছিল। তবে রয় ডেভিডকে একটু বাইরে ডেকে এনে ঋতুর মেডিকেল কন্ডিশনের কথা জানায়। রয় বলে, আসলে অ্যাক্সিডেন্টের পর থেকে ওর এই কন্ডিশন। 8 বছর যাবৎ কোট্টায়ামের একজন সাইকিয়াট্রিস্ট ওকে ট্রিটমেন্ট দিচ্ছে, তাই আপনি ওকে যতবার জিজ্ঞেস করুন না কেন ও একই জবাব দিয়ে যাবে। রয়ের মুখে ঋতুর কন্ডিশনের কথা জানার পর ডেভিড রয়কে বলে, আসলে যে মেয়েটা মিসিং হয়েছে তার বাবা একটি পলিটিক্যাল গ্রুপের অনেক বড় লিডার, এই জন্য আমাদের উপর পলিটিক্যাল প্রেশার আছে। ডেভিড বলে, আপনি এক কাজ করুন, কাল আপনার ওয়াইফকে পুলিশ ক্লাবে নিয়ে আসবেন, আমরা একটু আলোচনা করব। সাথে ডেভিড এটাও বলে দেয়, আসার সময় আপনার ওয়াইফের মেডিকেল রিপোর্টগুলো নিয়ে আসবেন। এরপর ডেভিড আর রাজন বাড়ির সিসিটিভি ফুটেজের কপি নিয়ে সেখান থেকে চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন পুলিশ ক্লাবে। ডেভিডের কথা মতো রয় ঋতুকে পুলিশ ক্লাবে নিয়ে এসেছে। তবে রয়কে বাইরে বসিয়ে রেখে ডেভিড ঋতুকে ভিতরে নিয়ে জানতে চায়, আপনি মারিয়ান কলেজের লেডিস হোস্টেলের সামনে কী জন্য দাঁড়িয়েছিলেন মনে করতে পেরেছেন? সাথে ছায়ার ফটোটি দেখিয়েও বলে, এই মেয়ের বিষয়ে কি জানেন? তখনই ঋতুর ছায়ার কথা মনে পড়ছিল। ছায়া হোস্টেল থেকে বের হয়ে রাস্তার দিকে যাচ্ছিল, আর ছায়া তখন সূর্যমুখী ফুলের প্রিন্টের একটি ড্রেস পরা ছিল। অনেক চিন্তা করে ঋতু ডেভিডকে বলে, হোস্টেলের বাইরে এই মেয়েটি একটি মহিলার সাথে কথা বলছিল। ডেভিড জানতে চায় কে আর কখন। ঋতু তখন অনেক চিন্তা করে বলে, স্যার, ওই মেয়েটির সাথে তো রিমা কথা বলছিল। ডেভিড জানতে চায় রিমাকে। ঋতু বলে, স্যার, রিমা আমার বাড়িতেই কাজ করে, আর আমি শিওর ওই মেয়েটির সাথে আমি রিমাকে দেখেছি। এরপর বাইরে এলে রয় ঋতুকে বলছিল, তোমার এই মেডিকেল কন্ডিশনের পরও তুমি ঋতুর কথা কেন বললে? একমাত্র ঋতুই তোমাকে হেল্প করে, তারপর তুমি কেন পুলিশের কাছে ঋতুর নামে কমপ্লেন করলে? আর তুমি এই ছায়াকে কিভাবে জানো? তুমি কি একবারও বুঝতে পারছো তুমি কি করছো? তোমাকে আমি 1000বার বলেছি যে জিনিসটা তুমি শিওর না সেটা তুমি বলবে না। আর রয়ের এসব কথা শুনে ঋতু কাঁদছিল। এরপর রিমা আর বিজুকে ডাকা হয়। রিমাকে জিজ্ঞাসাবাদ করলে রিমা বলে, আপনারা যে দিনের কথা বলছেন, আমি তো ওই দিন আমার স্বামীর সাথে তার গ্রামের বাড়িতে তার কাজিনের বিয়েতে গিয়েছিলাম। আমার কথা বিশ্বাস না হলে আমার স্বামীকে জিজ্ঞাসাবাদ করে দেখতে পারেন। এরপর বিজুকে জিজ্ঞাসাবাদ করলেও বিজুও সেম কথা বলে যে তারা তার কাজিনের বিয়ে উপলক্ষে একদিন আগে সেখানে চলে গিয়েছিল। এই জন্য তাদের জবানবন্দি নিয়ে ডেভিড তাদের ছেড়ে দেয়। এরপর রয় ডেভিডকে বলে, রিমা মূলত 4 বছর যাবৎ ঋতুকে হেল্প করছে, আর ঋতু সচরাচর যাদেরকে সবসময় আশেপাশে দেখে, যেমন রিমা, বিজু এবং আরও কয়েকজন আছে, তাদেরকে নির্দ্বিধায় ও চিনতে পারে। আর যাদেরকেও খুব বেশি দেখে না তাদেরকেও ভুলে যায়। আর এজন্য ও যখন কোনো কিছু মনে করতে পারে না, ও নিজের ইচ্ছা খুশি মতো এক একটা উত্তর বানায়। আমার যতটুকু মনে হচ্ছে রিমার বিষয়টা এমনই হয়েছে। ডেভিড বলে, সিসিটিভিতে দেখলাম আপনার বাড়িতে চোর এসেছিল, পুলিশ কমপ্লেন করেনি কেন? জবাবে রয় বলে, আসলে ঘর থেকে তো তেমন কিছু চুরি হয়নি, এই জন্য পুলিশ কমপ্লেন করা হয়নি। এরপর ডেভিড বলে, দেখুন, আমি আপনাকে আগেও বলেছি এই মিসিং কেস নিয়ে আমাদের উপর পলিটিক্যাল প্রেশার রয়েছে, আর আমাদের একমাত্র লিড হচ্ছে সিসিটিভিতে দেখা যাচ্ছে আপনার ওয়াইফ ছায়াকে ফলো করছে, আর আপনার ওয়াইফ যে স্টেটমেন্ট দিয়েছে আমরা তাতেও কনভিন্স। এছাড়া তো আমরা কোনো পসিবিলিটিস দেখছি না। কিন্তু রয়ের কথা, আপনারা ঋতুর মেডিকেল কন্ডিশন সম্পর্কে খুব বেশি কিছু জানেন না বিধায় এমনটা বলছেন। তবে এই কথার জবাবে
ডেভিড বলে, তাহলে এক কাজ করি, এমন কাউকে নিয়ে আসি যে এই মেডিকেল কন্ডিশন সম্পর্কে আমাদের থেকে ভালো জানে। এই জন্য ডেভিড একজন ক্রিমিনোলজিস্ট নিয়ে আসতে চায়, আর সেটা আগামীকালই। অবশ্য রয়ও তো সম্মতি দেয়। ডেভিড বলে, আগামীকাল সকাল 10টার মধ্যে আপনারা এখানে উপস্থিত থাকবেন। আপনাদের বাচ্চারা স্কুল থেকে এসে আপনাদের জন্য অপেক্ষা করবে। এই জন্যই মূলত আপনার ওয়াইফকে আজ যেতে দিচ্ছি। তবে ডেভিডের কথা রয় শুধু বলে যায়, স্যার আমি আপনাকে আরেকটি কথা বলতে চাই, আর সেটা হচ্ছে আমাদের কোনো বাচ্চা নেই, এসব ওর হ্যালুসিনেশন। তবে রয়ের কথা শুনে ডেভিডের চোখ একদম কপাল উঠে গেছে। সিন চলে যায় রাতে। ডেভিড আর রাজন ড্রিঙ্ক করছিল। এর মধ্যে ডেভিড বলছিল, এখানের যে সকল মেয়েরা মিসিং হয়েছে অথবা এখানে ঘুরতে এসে যে সকল মেয়েরা মিসিং হয়েছে সবার একটি তালিকা তৈরি করে দিতে হবে। আর ঋতুকে জিজ্ঞাসাবাদ করতে তারা ক্রিমিনাল সাইকোলজিস্ট মীরাকে ডেকে আনে। এরপর ঋতুর ফোন চেক করে দেখা যায় ঋতু যখন যে কাজগুলো করত ঋতু ফোনের মধ্যে রেকর্ড করে রাখত, কিন্তু এক্স্যাক্টলি 11 তারিখের রেকর্ডটি মিসিং। 11 তারিখের ঘটনা সম্পর্কিত কোনো রেকর্ডই সেখানে নেই। এ ব্যাপারে ঋতুর কাছে জানতে চাইলে ঋতু বলে, ওই দিন আমি রেকর্ড করিনি। মীরা জানতে চায়, তুমি কি সব কিছু রেকর্ড করে রাখো না? ঋতু বলে, আসলে আমি সব কিছু রেকর্ড করি না, গুরুত্বপূর্ণ বিষয়গুলো রেকর্ড করে রাখি। ডায়েরি লেখার ব্যাপারে জানতে চাইলে ঋতু সেটাও বলে যে আমি ইম্পর্টেন্ট নোট বানাই, ডায়েরিতে লিখি না। তবে এরপর মীরা জানতে চায়, তুমি কি ছায়ার সম্পর্কে কোনো কিছু মনে করতে পারছো না? এরপর ঋতু অনেক চিন্তা ভাবনা করে বলে, আমি তো ছায়ার সম্পর্কে নিউজে দেখেছিলাম। মীরা বলে, তাহলে এরপর তুমি সানফ্লাওয়ারের পেইন্টিংটি বানিয়েছিলেই তো? কিন্তু ঋতুর কথা, সানফ্লাওয়ার পেইন্টিংয়ের সাথে এই মিসিং কেসের কোনো লিঙ্ক আছে কি? ডেভিড বলে, সেটা তো আপনি আমাকে বলবেন। কিন্তু ঋতুর কথা আমি তো কিছু মনে করতে পারছি না। কিন্তু মীরা আবার জানতে চায়, তুমি সবসময় বোগানভিলার পেইন্টিং কেন বানাতে? ঋতু আবারও বলে, আমি জানি না। ডেভিড জানতে চায়, তাহলে তুমি বারবার ওই লেডিস হোস্টেলের সামনে গিয়ে কি করছিলে? কিন্তু ঋতুর এ বিষয়ে কিছুই মনে নেই। এজন্য ডেভিড ঋতুকে সেই সিসিটিভি ফুটেজগুলো দেখায় এবং বলে, তুমি মোট 7 বার ওখানে গিয়েছিলে, আর 7ম বার তুমি ছায়াকে ফলো করছিলে। তুমি যেমনটা ছায়ার রিমার কথা বলেছিলে সেটা রিমা নয়, কারণ রিমা তার স্বামীর সাথে তাদের দেশের বাড়িতে এক বিয়ের প্রোগ্রামে গিয়েছিল। ঋতু তখন মনে করার চেষ্টা করছিল আসলে সেখানে সেদিন ঋতু কাকে দেখেছে, চাদর পরিহিত ওই লোকটি কে ছিল। আর তখনই ডেভিড বলে ওঠে, ঠিক আছে, তুমি এবার আসতে পারো। এরপর ঋতু বেরিয়ে আসতে আসতে ওই দিনের ঘটনার কথা মনে করার চেষ্টা করছিল। আর তখনই ঋতুর মনে পড়ে আসলে ওই দিন সেখানে রিমা নয়, ঋতু নিজেই ছিল। এখান থেকে সিন চলে যায় রিমাদের বাড়িতে। মূলত এই পুলিশি ঝামেলা হওয়াতে রিমার কাজে যাচ্ছে না, আর কাজে যাবে বা কেন? বিজুরও একই কথা। বিজুর কথা, পুলিশের ঝামেলা দেখে আমি শহর থেকে এখানে এসে বসবাস করছি, আর এখানেও যদি সেম প্রবলেম হয় তাহলে আমরা কি করব? রয় রিমাকে বোঝানোর চেষ্টা করে, তুমি তো জানো ঋতুর কন্ডিশন, কিন্তু রিমার কথাও আপনি তো দেখলেন কি হয়েছে। বিজুর কথা, ম্যাডামের কন্ডিশন তো আপনি জানেন, যে কোনো কিছু হলে আপনাদের টাকা আছে, আপনারা পার পেয়ে যাবেন, কিন্তু আমরা পার পাবো না, দয়া করে অন্য কোনো লোক খুঁজে নিন। কিন্তু রয় বোঝানোর চেষ্টা করে যে ঋতুর যে কন্ডিশন, অন্য কোনো লোক মানে বাইরে থেকে নতুন কোনো লোককে এনে ঋতুর সাথে সেটেল করা এতটা সহজ ব্যাপার নয়। আর ঋতু নিজেও বিষয়টি বুঝতে পারছে। এই জন্য ঋতু রিমার সাথে ফেস টু ফেস কথা বলতেও পারছে না। তবে রয় ভালোভাবে বোঝানোর পর বিজুরা শুধু এতটুকু বলে, এরপর যদি কোনো কিছু হয় তাহলে তারা আর কোনো অনুরোধই রাখতে পারবে না। এরপর থেকে রিমা আবার কাজে যেতে শুরু করে। আর এর মধ্যেই পাশের একটি ব্রিজের নিচে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। মরদেহর সাথে একটি ব্রেসলেটও পাওয়া যায়। সিন চলে আসে ঋতুদের বাড়িতে। ঋতু আর রিমা কথা বলছিল, তখন হঠাৎ ঋতু জানতে চায়, আমার ব্রেসলেটটা কোথায়? রিমা বলে, আমরা সেদিন অনেক খুঁজেছিলাম, কিন্তু কোথাও খুঁজে ব্রেসলেটই পাইনি, ব্রেসলেটটি হারিয়ে গেছে। রিমা জানতে চায়, তুমি যখন হসপিটালে গিয়েছিলে সেখানে ফেলে আসোনি তো? আর আমরা তো এখনও কারটাও ভালো করে তল্লাশি করে দেখিনি। এই জন্য তারা কার তল্লাশি করে, কিন্তু কারের মধ্যে না পেয়ে রিমা ঋতুকে বলছিল, তোমার কি মনে আছে হসপিটাল থেকে ফেরার পর স্যার কারটি সার্ভিসিংয়ে দিয়েছিল? এমনটা তো হতে পারে যে সেখানে পড়েছে। রিমার কথা শুনে ঋতু বলে, তাহলে বিজুকে কল করো, আর আমি যদি ব্রেসলেটের কথা কখনো ভুলে যাই আমাকে মনে করিয়ে দিবে। আর এই ব্রেসলেটের ব্যাপারে রয় যেন কিছু জানতে না পারে। এরপর বিজু এলে ঋতু রিমাকে নিয়ে ওই সার্ভিসিং সেন্টারে যায় যেখানে তারা সবসময় কার সার্ভিস করাতো। কিন্তু সেখানে গিয়ে তথ্য নিয়ে জানা যায় 3 মাসের মধ্যে রয় এখানে কার সার্ভিসিং করায়নি। এরপর তারা সেখান থেকে হসপিটালে যায়, কারণ ওই রাতে তারা হসপিটালে গিয়েছিল। বিজু হসপিটালের সিকিউরিটি গার্ডের কাছে জানতে চায়, ওই দিন রাতে তো ডক্টর রয় আর ম্যাডাম এখানে এসেছিল, তাই না? গার্ড বলে, হ্যাঁ রাতের বেলা এসেছিল। কেন, কি হয়েছে? বিজু বলে, আসলে তার ব্রেসলেটটি এখানে পড়ে যেতে পারে, তুমি কি দেখেছ? গার্ড বলে, আমাকে জিজ্ঞেস না করে ম্যাডামকে গিয়ে জিজ্ঞাসা কর, সেই তো সেদিন কার ড্রাইভ করে এসেছে।
কিন্তু বিজুর কথা, মজা করছো আমার সাথে? ম্যাডাম কার ড্রাইভ করতে জানে না। গার্ড বলে জানে না মানে? সে তো অনেক সুন্দর কার ড্রাইভ করতে পারে। তবে বিজু বিশ্বাস করছিল না দেখে গার্ড বিজুকে সেই রাতের সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ওই রাতে ঋতুই কার ড্রাইভ করে এসেছিল। কিন্তু ঋতু এটা দেখার পর নিজেকেই বিশ্বাস করতে পারছে না, সে ড্রাইভও জানে। এরপর ঋতু বাড়ি ফিরে আসে, আর রয় বাড়ি ফেরার পর ঋতু রয়ের কাছে জানতে চায়, তুমি কার কোথায় সার্ভিস করিয়েছিলে? রয় বলে সবসময় যেখান থেকে করাই। কিন্তু ঋতুর কথা তুমি মিথ্যা বলছো, তুমি সেখানে কার সার্ভিস করাওনি। রয় বলে আসলে কারের মধ্যে রক্তের দাগ লেগেছিল, এজন্য আমি লোকাল একটি জায়গা থেকে সার্ভিসিং করিয়েছি। ঋতু জানতে চায় আমি ড্রাইভ করতে পারি? রয় বলে হ্যাঁ, তুমি ড্রাইভ করতে পারো, আমি তোমাকে শিখিয়েছি। কিন্তু সমস্যাটা কি বলো তো? ঋতু বলে আমি আমার হারিয়ে যাওয়া ব্রেসলেট খুঁজতে ওই হসপিটালে গিয়েছিলাম, আর সেখানে আমি সিসিটিভি ফুটেজে দেখলাম আমি ওই দিন ড্রাইভ করে গিয়েছিলাম। আসলে ওই রাতে কী হয়েছিল সেটা আমাকে খুলে বলো। রয় বলে যে রাতে আমাদের বাসায় চোর এসেছিল, আমার হঠাৎ জ্ঞান ফিরতে আমি বেডের পাশে একজনকে দেখতে পাই, তাই আমি পাশে থেকে ল্যাম্প নিয়ে তার মাথায় আঘাত করি। এই যে ল্যাম্পটি দেখছো, এটি নতুন ল্যাম্প। এরপর সে দৌড়ে পালিয়ে যায়, আর আমরা কারে করে তাকে ফলো করছিলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে ব্রিজ থেকে ঝাঁপ দেয়। তখন আমার মাথা ঘোরাচ্ছিল, আমি ড্রাইভ করতে পারছিলাম না দেখে তুমি ড্রাইভ করে আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিলে। আমি ওই রাতের ঘটনা তোমার থেকে লুকাইনি, আমি এর আগেও বেশ কয়েকবার তোমাকে এই ঘটনার কথা বলেছি, কিন্তু তুমি বারবারই ভুলে গিয়েছ। আর রয়ের মুখে এসব শোনার পর ঋতু কাঁদতে কাঁদতে রয়কে সরি বলে। সিং চলে যায় পরবর্তী দিন পুলিশ ক্লাবে। ঋতুর হাতে আজ সেম ওই ব্রেসলেটটি দেখা যায়, যেরকম একটি ব্রেসলেট ব্রিজের নিচে ওই ডেড বডির সাথে পাওয়া গিয়েছিল। ঋতুকে আবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু ঋতু আবার সেই একই কথা বলছে। কিন্তু এবার আর ডেভিড আর ঋতুর কথায় বিশ্বাস করতে পারছে না, কারণ ঋতু যে কথাগুলো বলছে তাদের কাছে সেটা বিশ্বাসযোগ্য না। কারণ ঋতু এক এক সময় এক এক কথা বলছে। এই জন্য ঋতুকে বাইরে পাঠিয়ে রয়কে ডাকা হয়। ডেভিড রয়কে বলে, দেখুন ডক্টর, ঋতু আর ছায়ের কোনো কানেকশন নিশ্চয় আছে, কিন্তু রয়ের কথা কোনো কানেকশনই নেই। হয়তোবা ঋতুর সাথে ছায়ের কোনোভাবে সাক্ষাৎ হয়েছে, ওরা হয়তোবা ক্যাজুয়াল কোনো কথাবার্তা হয়েছে। কারণ আমি যখন ওকে বাড়িতে রেখে যাই, ও মাঝে মধ্যেই দোকানে কেনাকাটা করতে যায়, আর সেটা ওই কলেজ রোড দিয়ে যাতায়াত করে। সেখানে কোনো না কোনোভাবে ওদের সাথে দেখা হতেই পারে, অথবা এমনটাও হতে পারে যেগুলোর কোনো কিছুই হয়নি। টিভিতে নিউজে ছায়ের মিসিংয়ের বিষয়টি দেখার পর ও নিজে নিজে এই সব কিছু ক্রিয়েট করেছে। তারপরও ডেভিডের কথা আমি শিওর ছায়ের কি হয়েছে ঋতু সেটা জানে। সিন চলে যায় পরবর্তী দিন ঋতুদের বাড়িতে। ঋতু আজ একটি বোগাইনভিলার পেইন্টিং বানিয়েছে, তাই পেইন্টিং শেষে ঋতু সেটির ফটো তুলে রাখে। এর মধ্যে মীরা এসে লন্ড্রির কাপড় চোপড় দিতে বলছিল, এই জন্য ঋতু বেডরুমে চলে যায় এবং বেডের উপর থাকা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছিল। তখনই বেডের ফাঁকায় থাকা দুটি নোটস পড়ে যায়, আর ঋতু সেগুলো তুলেই দেখে একটি নোটসে লেখা রয়েছে আমাদের ঘরে চোর ঢুকেছিল, আর দ্বিতীয় নোটসে লেখা রয়েছে ছায়া কার্তিকেয়ানকে আমি চিনি। আর এটা দেখার পরই ঋতু খুবই চিন্তায় পড়ে যায়, কিন্তু ছায়াকে সে কীভাবে চিনে এটাই সে বুঝতে পারছে না। সিন চলে যায় এর পরবর্তী দিন। ডেভিডরা আবার রয়দের বাড়িতে আসে এবং ঋতুকে ওই ডেড বডির ফটোটি দেখিয়ে বলে, একে আপনি চিনেন? কিন্তু ঋতু বলে, একে আমি চিনি না, কে এ? ডেভিড বলে একজন ক্রিমিনাল, কিন্তু মারা গেছে। তবে ডেভিড বলে শুনলাম আপনার ব্রেসলেট হারিয়ে গিয়েছে, দেখুন তো এটা কিনা। কিন্তু ঋতু বলে ব্রেসলেট তো আমার হাতেই আছে। এর মধ্যেই স্কুল বাসের শব্দ পেয়ে ঋতু বেরিয়ে যায়। মীরা জানতে চাচ্ছিল এটা কি ওর ডেইলি রুটিন। রয় বলে হ্যাঁ। রয় এটাও বলে ও মূলত ওর নিজস্ব জীবনের মধ্যে বসবাস করে, ও কি দেখে শুধু ওই জানে। আমাদের দুবার মিসক্যারেজ হয়েছিল, আর এরপর থেকেই এসব হ্যালুসিনেশন তৈরি হয়েছে। তবে ডেভিড ব্রেসলেটটির বিষয়ে জানতে চায়। রয় বলে আসলে স্যার, আমরা ভেবেছিলাম আমাদের ঘরের কোনো কিছু চুরি হয়নি, কিন্তু পরে আমরা দেখলাম আমাদের ঘর থেকে একটি ব্রেসলেট মিসিং। মূলত ওই ব্রেসলেটটি আমি ঋতুকে আমাদের উইডিং অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম। আমি দেখলাম ওই ব্রেসলেট নিয়ে ও অনেক প্যানিক হচ্ছে, এই জন্য আমি ওকে একটি রেপ্লিকা কিনে এনে দেই। ডেভিড জানতে চায় যে রাতে আপনাদের বাড়িতে চোর এসেছিল, আপনারা ওই রাতে কার নিয়ে কোথাও গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? রয় বলে ওই রাতে আমাদের ইনজুরি হয়েছিল, এই জন্য আমরা সোজা হসপিটালে গিয়েছিলাম। এরপর ডেভিডরা চলে যায়। রয়ও হসপিটালে চলে গেলে ঋতু শাওয়ার নিতে গিয়ে খেয়াল করে তার শরীরের মধ্যে আঘাতের চিহ্ন, কিন্তু এগুলো কিভাবে এলো ঋতু কিছুই মনে করতে পারছে না। এসব নিয়ে ঋতু বেশ চিন্তিত ছিল। তখনই ঋতু কিচেনে কাজ করতে গিয়ে অমলা নামে ওই মেয়েটির কার্ডটি দেখতে পায়। ঋতু তখন চিন্তা করে ঘরে যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে, ওই রাতে কী হয়েছিল সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করলে সব পাওয়া যাবে। এই জন্য ঋতু অমলাকে ডেকে ওই রাতে সিসিটিভি ফুটেজ চেক করতে বলে। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় ওই রাতে চোর আসার পর
রয় ওই ল্যাম্প দিয়ে চোরের মাথা আঘাত করেছিল। এরপর চোর যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল, রয় আর ঋতুও কান নিয়ে তাকে ফলো করছিল। সিন চলে যায় রাতে। আজ রাতেও ঋতু বাথটাবের মধ্যে পড়ে গিয়েছে। এই জন্য রয় জানতে পেরেই ঋতুর মাথা মুছে দিয়ে ঋতুকে ঘুম পাড়িয়ে দেয়। এর পরবর্তী দিন রয় ডেভিডদের সাথে দেখা করে এবং ডেভিডকে বলে, ঋতুর মেডিকেল কন্ডিশনের কথা তো আপনাদেরকে আমি অনেকবার বলেছি, তারপরেও কেন ওকে বারবার ডিস্টার্ব করছেন? ডেভিড বলে, দেখুন, আমরা ইচ্ছা করে আপনার ওয়াইফকে বিরক্ত করছি না। এটা শুধু একটি মিসিং মেয়ের ইনভেস্টিগেশন না, এটা বহু মিসিং মেয়ের ইনভেস্টিগেশন। তাই আপনার ওয়াইফকে ডাকুন। বাধ্য হয়ে রয় আবারও ঋতুকে ডাকে, আর ডেভিড ঋতুকে ত্রিশিকা এবং জেনিফার নামে আরও দুটি মেয়ের ফটো দেখায় এবং বলে, ত্রিশিকা আগস্টের 19 তারিখে মিসিং হয়েছে আর জেনিফার সেপ্টেম্বরের 28 তারিখে। এই দুজনের সাথে আপনার কখনো দেখা হয়েছিল? মীরাও জানতে চায় তাদের সাথে দেখা করার বিষয়ে কোনো কিছু কি মনে পড়ে? ঋতু সোজা না বলে দেয়। এরপর ডেভিড ঋতুকে বাইরে বের করে দিয়ে রয়ের কাছে জানতে চায়, আপনি বলেছিলেন আপনার ওয়াইফের মেডিকেল কন্ডিশনের জন্য আপনার ওয়াইফকে আপনি ট্রিটমেন্ট দিতে এক জায়গায় নিয়ে যেতেন, সেটা কোথায়? রয়ের থেকে সেই ঠিকানা নিয়ে ডেভিড আর মীরা সেই জায়গাতে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে ঋতুকে অন্তত প্রতি মাসে একবার এখানে আনা হয়, আর প্রতিবারই ঋতু এই রুমেই থাকত। ডেভিড আর মীরা লক্ষ্য করে এই রুমের জানালায় একটি বাগানবিলাস গাছ। এজন্য এটাও হতে পারে এই বাগানবিলাস দেখে দেখেই ঋতু শুধু বাগানবিলাসের পেইন্টিং বানায়। এরপর ডেভিড এখানকার ডক্টরকে ত্রিশিকা আর জেনিফারের ফটোটি দেখিয়ে জানতে চায় এদের এখানে কখনো দেখেছেন কিনা বা ঋতুর সাথে তাদের কোনো কানেকশন আছে কিনা। ডক্টর বলে, আমি কখনো দেখিনি, আর ঋতু এদের চিনে কিনা তা আমি বলতে পারবো না। এদিকে ঋতু রিমাকে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিল, কিন্তু ঋতুর বারবারই মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। রিমাকে জানালে রিমা বলে, এটা তোমার ভুল ধারণা, পিছে তো কেউই নেই। এরপর ঋতু বাড়ি ফিরে ডায়েরিতে কিছু লিখছিল আর বারবার ছিঁড়ে ফেলছিল। অন্যদিকে মীরা ফিরে এসে রয়ের সাথে দেখা করে এবং রয়কে বলে, আমি ওর সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করতে চাই। রয় বলছিল, ওর মেন্টাল হেলথের কথা তো আপনি জানেন। তারপরও মীরার কথা, যেসব মেয়েরা মিসিং তাদের কোনো বডি পাওয়া যায়নি, কেউ মুক্তিপণ দাবি করছে না। ঋতু তাদের বিষয়ে কিছু তো জানে। এখন যদি অন্তত কিছু তথ্য বের করা যায়, ওই মেয়েদের উদ্ধার করা যাবে। রয় অবশ্য সম্মতি দেয়, তবে রয় শুধু অনুরোধ করে, আমাদের যে বাচ্চা নেই এটা ওকে বলবেন না, কারণ একমাত্র এই আশা নিয়েই ও বেঁচে আছে। এরপর মীরার কথা মতো ঋতুকে আনা হয়। মীরা ঋতুর সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করতে শুরু করে। মীরা ঋতুকে একটি লাইটের দিকে তাকিয়ে থাকতে বলে, আর এর মাঝে মীরা ওই মিসিং মেয়েদের নিয়ে ঋতুকে প্রশ্ন করে যাচ্ছিল। কিন্তু ঋতুর মাইন্ডের মধ্যে ঋতু তখন একটি জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে ঋতু একসময় একটি পুকুরের মধ্যে পড়ে যায়। ঋতু কেমন যেন আচরণ করছিল, তাই মীরা বন্ধ করে দেয়। এরপর মীরা রয়ের কাছে জানতে চায় ও কোনো পুকুরের বিষয় বলছে। রয় বলে, আমিও তো জানি না, ওর ছোটবেলার কোনো পুকুর হতে পারে। মীরা বলে, দেখুন ডক্টর, আমি যখনই ওই মিসিং মেয়েদের নাম বলছিলাম ঋতু ঘাবড়ে যাচ্ছিল, তার মানে ঋতু ওই মেয়েদের সম্পর্কে কিছু জানে। এজন্য মীরা ঋতুকে ওই সকল স্থানে নিয়ে যেতে চায় যেসব জায়গায় ওই মেয়েদেরকে শেষ দেখা গিয়েছিল। রয় অনুমতি দিলে ঋতুকে ওই সকল স্থানে নিয়ে যাওয়া হয়, কিন্তু ঋতু কিছুই মনে করতে পারছে না। এরপর মীরা ঋতুকে সেই পেইন্টিংয়ের শপে নিয়ে যায়, যেখানে ঋতু তার পেইন্টিং বিক্রি করে। মীরা শপের ম্যানেজারের কাছে জানতে চায় যে ঋতুর পেইন্টিংগুলো কে কিনছে। সে বলে, একজন ডক্টর, আর সে আমাকে পার পেইন্টিংয়ের জন্য 1000 করে টাকা দেয়। শোনা মাত্রই মীরা ঋতুর কাছে জানতে চায় রয়কে এখন কোথায় পাওয়া যাবে। ঋতু আর রিমা জানায় ওকে এখন ফার্ম হাউসেই পাওয়া যাবে। এরপর মীরা সেখান থেকে বের হয়ে সোজা রয়ের ফার্ম হাউসে গিয়ে রয়ের সাথে দেখা করে। পেইন্টিংয়ের ব্যাপারে জানতে চাইলে রয় বলে, আমি আগে থেকে ওখানে 4000 টাকা দিয়ে আসি। ওরা ঋতুকে 3000 টাকা দেয়। মীরা ঋতুর পেইন্টিংগুলো দেখতে চায়, এই জন্য রয় মীরাকে অন্য ঘরে নিয়ে ঋতুর সব পেইন্টিংগুলো দেখায়। মীরা জানতে চাচ্ছিল, এই প্রপার্টিকে আপনার কেনা? রয় বলে, আসলে এটা আমার দাদার সম্পদ ছিল। প্রতিটি বাচ্চার জন্য বাবা হয় তার হিরো, কিন্তু আমার ক্ষেত্রে আমার দাদা। জানতে চায়, এখানে রাত থাকেন? রয় বলে, না, ঋতুর সিচুয়েশন তো জানেনি। কথা বলতে বলতেই মীরা জানালার পর্দা সরাতে দেখে বাইরে অনেকগুলো বাগানবিলাসের গাছ। মীরা জানতে চায়, তাহলে কি ঋতু এগুলো দেখে বাগানবিলাসের পেইন্টিং বানায়? রয় বলে, হতে পারে, কারণ বিয়ের প্রথম প্রথম ঋতু এখানে আসতো, কিন্তু এখন তো পেইন্টিং নিয়ে ব্যস্ত থাকে। এর মধ্যেই শূকরের শব্দ আসছিল, যা শুনে মীরা একটু ভয় পেয়ে যায়। মীরা জানতে চায়, এখানে কি শূকর আছে? রয় বলে, শুধু শূকরই না, ছাগল, মুরগি অনেক আছে। তবে মীরা কেন যেন ভয় পাচ্ছে, তাই মীরা দ্রুত সেখান থেকে বের হয়ে চলে যায়। সিন চলে যায় রাতে। রয় আর ঋতুকে দেখা যায় বাইরে থেকে বাড়ি ফিরছে। এর পরদিন সকাল হতেই রয় ঘুম থেকে উঠে
বেডের নিচে থাকা ঋতুর নোটস চেক করে। আর এখানে 3টি নোট ছিল। একটিতে লেখা ব্যাটম্যানের লোগো, খরগোশ আর সূর্যমুখী ফুলের পেন্টিং মীরা নিয়ে গেছে। আরেকটিতে লেখা মীরা কাল আবার আসবে, আমাকে ফার্ম হাউসে নিয়ে যাবে। শেষটাতে লেখা মীরা আমাকে বলেছে আমাদের কোনো বাচ্চা নেই। নোট 3টি পড়ার পর রয় শেষ নোটটি নিজের কাছে রেখে বাকি 2টা বেডের নিচে রেখে দেয় এবং কিছুক্ষণ পর ঋতু উঠে ওই নোটসগুলো চেক করে। কিন্তু ফার্ম হাউসে যাওয়ার নোটসটা পড়তেই ঋতুর কানে শুকরের শব্দ আসছিল, তাই দৌড়ে গিয়ে সে বমি করতে থাকে। এরপর ঋতু মীরাকে কল করে, কিন্তু মীরার ফোন বন্ধ। ঋতু বাচ্চাদের রুমের সামনে দিয়েই যাচ্ছিল। হঠাৎ দেখে রয় বাচ্চাদের রুমের মধ্যে। তাই ঋতু জানতে চায় তুমি এখানে কি করছো আর কি খুঁজছ? রয় বলে কিছু না, ঘর থেকে কিছু মিসিং। রয় ওই 3টা পেন্টিংয়ের কথা বলে। ঋতু বলে এগুলো তো গতকালকে মীরা নিয়ে গেছে। কিন্তু রয়ের কথা, ওই পেন্টিংগুলো মীরার কি দরকার? রয় ঋতুকে বলে আসো আগে শাওয়ার নাও, এরপর আমরা নাস্তা করব। এরপর রয় ঋতুকে গোসল করাতে নিয়ে যায় এবং গোসল থেকে ফেরার পরই ড্যাভিড আসে। ড্যাভিড জানতে চায় মীরাকে লাস্ট কবে দেখেছেন। ঋতু বলে গতকাল বিকেলে। ড্যাভিড আবার জানতে চায় মীরা কি কিছু বলেছিল। ঋতু বলে না, আমার তো কিছু মনে নেই। রয় জানতে চায় কেন, কি হচ্ছে। ড্যাভিড বলে মীরা মিসিং। ওর বাবা বলল গতকাল রাতে কারের হর্ন শুনে মীরা চেক করতে বের হয়েছিল, এরপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ড্যাভিডরা গতকালের সিসিটিভি ফুটেজ চেক করে এবং এখানে দেখা যায় মীরা এসে ঋতুর সাথে কথা বলছিল। তাই ড্যাভিড আবারও জানতে চায় মীরা কি কিছু বলেনি। ঋতুও বলে আমার মনে নেই। ফুটেজেও দেখা যাচ্ছে মীরা যাওয়ার সময় পেইন্টিং নিয়ে যাচ্ছে। আবার মীরা যাওয়ার পরপরই রয় এসেছিল। আবার রাতে রয় আর ঋতু বেরো হয়েছিল। রয় জানায় তারা দুজন গতরাতে ওপেন রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিল। তবে সব কিছু শোনার পর ড্যাভিড ফুটেজের কপি নিয়ে সেখান থেকে চলে যায়। আর ড্যাভিডটা চলে যেতেই ঋতু ওই ফুটেজগুলোর দিকে তাকিয়েছিল। তখনই রয় এসে বলে আসলে ফার্ম হাউসে একজন ব্ল্যাক পেপার নিতে আসবে, তো তাই আর ছুটি নিয়েছি। ঋতু বলে তুমি যাও, রিমাও তো এসে পড়বে। অবশ্য রয় বের হওয়ার আগেই রিমা এসে পড়ে। এরপর রয় ফার্ম হাউসে চলে যায়। রয় ফার্ম হাউসে গিয়ে তার ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে গ্রিল করে। এরপর তার পালিত কুকুরদেরকে খাওয়ায় এবং ভিতরে এসে আগুন জ্বালিয়ে তার দাদার পুরাতন একটি চেয়ারে বসে ড্রিঙ্ক করছিল আর বারবার তার দাদার ফটো দেখছিল। রয়ের দাদা মূলত কে ছিল আর সে কীভাবে রয়ের হিরো হলো, চলুন আগে সেটা জেনে আসি। এই বাড়িটি মূলত রয়ের দাদা দেবাস্বামীর বাড়ি ছিল। সে তৎকালীন সময়ের প্রভাবশালী ব্যক্তি ছিল। দেবার ছেলে মানে রয়ের বাবা দেবার সম্পত্তি না নিয়ে বিয়ে করায় দেবা ছেলের বউ আর নাতিকে রেখে ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। রয় সবসময় দেবার জিনিসপত্র নিয়ে নাড়াচড়া করত। এজন্য দেবা রয়কে বলছিল এসব তোমার পছন্দ, সব তুমি পাবে, শুধু তোমার বাবার মতো হয়েও না। এরপর একদিন গ্রামে পুজোর অনুষ্ঠানে দেবা গ্রামবাসীকে খাওয়াচ্ছিল। একরকম একটা উৎসব হচ্ছিল। কিন্তু রাতে রয় শব্দ পেয়ে বাড়ির পিছে গিয়ে দেখে কয়েকজন লোক 2টি মেয়েকে দেবার কাছে নিয়ে আসছে। এরপর দেবা মেয়ে 2টিকে উপরে নিয়ে যায়। এভাবে মাঝে মধ্যেই দেবা অল্প বয়সী মেয়েদেরকে এনে তার যৌন লালসা মেটাত। কিন্তু এর মধ্যে একদিন একটি মেয়ে মারা যাওয়ায় দেবা তার সহযোগী কুরিয়াপ্পাকে ডাকে। আর কুরিয়াপ্পা মেয়েটিকে শুকুরের খামারে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলে। এই সব কিছু রয় দূরে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তবে শুধু তাই নয়, দেবা কুরিয়াপ্পাকে বিভিন্ন কাজে পাঠিয়ে কুরিয়াপ্পার স্ত্রীর সাথে পরকীয়া করত আর রয় জানালা দিয়ে সব কিছু দেখত। এভাবে দেখতে দেখতে কুরিয়াপ্পার স্ত্রী একদিন রয়কে ধরে ফেলে আর এরপর কুরিয়াপ্পার স্ত্রী রয়কে তার ঘরে নিয়ে যায়। মূলত এরপর থেকে রয় তার দাদাকে ফলো করে করে দাদার মতো হয়ে উঠেছে। রয় দাদাকে তার হিরো মনে করে, তাই এখনও দাদার চেয়ারেই বসে এবং দাদা সেই লাঠিটাও ব্যবহার করে। রয় ওই লাঠিটা হাতে ঘরের নিচে থাকা গোপন একটি চেম্বারে যায় আর এখানে সে মীরাকে বেঁধে রেখেছে। এখানের জানালার পাশেও বাগান বিলাসের গাছ। অন্যদিকে ঋতু গতদিনের কথা মনে করার চেষ্টা করছে, কিন্তু কিছুই মনে পড়ছে না। ঋতু রিমার কাছেও জানতে চায় গতকাল না মীরা এসেছিল। মীরা বলে গতকাল তো আমি একটু আগে চলে গিয়েছিলাম। ঋতু বলে আমি যতই কিছু মনে করতে যাই আমার মনে হয় আমি ততই পানিতে ডুবে যাচ্ছি। রিমা বলে তুমি না সব রেকর্ড করে রাখো, কিন্তু ঋতুর কথা ফোনে তো রেকর্ড পাচ্ছি না, এমনকি আমার পেইন্টিংয়ের কোনো ফটোও পাচ্ছি না। রিমা বলে তাহলে গতকাল কি হয়েছে জানতে চাইলে তোমার সিসিটিভি চেক করে দেখো না। এরপর ঋতু সিসিটিভি চেক করে আর সেখানে দেখা যাচ্ছে মীরা ঋতুকে কিছু একটা বলছিল, কিন্তু কি বলছিল। ঋতু বলে আমি তো গুরুত্বপূর্ণ সব কিছু নোট বানিয়ে বিছানার নিচে রাখি, এজন্য দুজন মিলে পুরো বিছানা খুঁজে দেখে, কিন্তু কোথাও সেই নোট নেই, কারণ সেটা তো রয় সরিয়ে ফেলেছে। ঋতু আবারও গতকালের সিসিটিভি চেক করে এবং মীরা আসার পর থেকে
আজ সকাল পর্যন্ত যা যা ঘটেছে সব ফুটেজ চেক করে। এরপর রিমার কাছে জানতে চায় রয় এখন কোথায়। রিমা বলে ফার্ম হাউসে গেছে। ঋতু বলে তাহলে বিজুকে ডাকো, আমরা ফার্ম হাউসে যাব। এরপর বিজুকে নিয়ে ঋতু ফার্ম হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু পথিমধ্যে মীরার বাড়ি পড়ায় ঋতু রিমাকে মীরার বাড়ি থেকে খোঁজ নিয়ে আসতে বলে, আর নিজে গেটের সামনে দাঁড়িয়েছিল। এরপর রিমা যখন ফিরে আসছিল ঋতুর মনে হচ্ছিল মীরা তার কাছে আসছে। রিমা এসে বলে গত রাতে গাড়ির হর্ন শুনে মীরা চেক করতে এসেছিল আর ফিরেনি। তবে এটা শুনে ঋতু তার পিছে ফিরে দেখে রয় সেখানে দাঁড়িয়ে আছে। মানে গত রাতে এক্স্যাক্টলি যা কিছু হয়েছে সব ঋতুর চোখের সামনে ভাসছে। অন্যদিকে রয় মীরাকে ইঞ্জেকশন দিতে যাচ্ছিল। তখনই ঋতুরা এসে পড়ায়। কারের শব্দ পেয়ে রয় তড়িঘড়ি করে উপরে এসে জানতে চায় কি হয়েছে। ঋতু বলে মীরা মিসিং। রয় বলে কোথাও গিয়েছে হয়তো, তোমরা ভিতরে এসে বসো। এরপর রয় ঋতু আর রিমাকে ঘরের ভিতরে নিয়ে বসিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। এরপর বিজুর কাছে গিয়ে বিজুকে এলোপাতারি ঘুষি মারতে থাকে। রয় বিজুকে মেরে রক্তাক্ত করে ফেলে। শব্দ পেয়ে ঋতু আর রিমাও উকি দিয়ে দেখে রয় বিজুকে মারছে। তারা চিৎকার করছে, কিন্তু তারপরও রয় হেডলাইটের ভাঙা কাচের টুকরো দিয়ে বিজুর গলা কেটে বিজুকে মেরে ফেলে। এদিকে ঋতু গ্লাস ভেঙে দরজা খুলে বেরিয়ে আসে, কিন্তু রয়ের আসল চেহারা দেখে রিমাকে পালাতে বলছিল। তবে রিমা যখন পালাতে যাচ্ছিল রয় রিমার গলা ধরে মাটিতে আছড়ে ফেললে রিমাও জ্ঞান হারায়। এদিকে ঋতু এসব দেখে বমি করছিল। এরপর রয় ঋতুকে বুঝিয়ে সুজিয়ে ভিতরে নিয়ে ঘুম পাড়িয়ে রাখে এবং রিমাকেও সেই আন্ডারগ্রাউন্ডের চেম্বারে নিয়ে রেখে দেয়। সাথে সেই কুকুরগুলোকে ছেড়ে দেয়, আর কুকুরগুলো বিজুর শরীর ছিন্ন ভিন্ন করে খেতে শুরু করে। এরপর উপরে এসে ঋতুর সব পেন্টিংয়ে আগুন ধরিয়ে সামনে দাঁড়িয়ে নাচছিল। আর তখনই ঋতুর ঘুম ভেঙে যায়। সারা দেয়ালে আগুন দেখে ঋতুর ওই রাতের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়। এখানে আমাদের এটাও দেখানো হয় অ্যাক্সিডেন্টের পর রয় ঋতুকে আবার চেক আপ করাতে নিলে ডক্টর বলেছিল কোনো শক বা ট্রমায় ওর স্মৃতিশক্তি চলে যেতে পারে। আর এটা জানার পর রয় সেটি ব্যবহার করত। মানে ঋতু শুধু বাগানবিলাসের পেন্টিং বানাতো বলে রয় ঋতুকে রুমে নিয়ে উচ্চ শব্দে গান ছেড়ে ঋতুকে ইচ্ছামতো বেল্ট দিয়ে পেটাতো। কারণ ঋতু রয়ের সেই রুমের কথা এখনও ভুলতে পারছে না। এই জন্য ঋতুকে বাথটাবের পানির মধ্যে চেপে ধরে। এখানে আরও দেখানো হয় রয় ঋতুকে দিয়েই ছায়াকে অপহরণ করেছিল। তবে শুধু ছায়াই না, ত্রিশিকা, জেনিফার তাদেরকেও রয় ঋতুর সহযোগিতায় অপহরণ করেছিল। ডক্টর যেমনটা বলেছিল কোনো শক পেলে ঋতু সব ভুলে যাবে। তাই প্রতিবার এক একজনকে অপহরণ করার পর রয় ঋতুকে বাথটাবের পানিতে চেপে ধরত, যে জন্য ঋতু সব কিছু ভুলে যেত। রয় ওই সব মেয়েদের কিডন্যাপ করে তার ফার্ম হাউসে এনে তাদের কেটে টুকরো টুকরো করে তার কুকুর আর শূকরদের খাওয়াতো। এমনকি ওই মেয়েদের পরিহিত সব কিছু রয় নিজের কাছে সংরক্ষণ করে রাখত। ওই রাতে মীরাকেও এইভাবে রয় কিডন্যাপ করেছিল। এতক্ষণে ঋতুর আবার সব কিছু মনে পড়ে গেছে, আর রয়ও সেটা বুঝতে পেরে ঋতুকে আবারও পানিতে চুবাতে বাথরুমে নিয়ে যায়। কিন্তু যখনই পানিতে চুবাবে ঋতু পাশ কাটিয়ে রয়কে পানিতে চেপে ধরে দরজা বন্ধ করে পালানোর চেষ্টা করে। কিন্তু বাইরে এসে দেখে ওই কুকুরগুলো বিজুর দেহটি ছিন্ন ভিন্ন করে খাচ্ছে। এজন্য ঋতু বাগানের দিকে দৌড়াতে থাকে। অন্যদিকে রয় বাথরুম থেকে বেরিয়েই একটি গান লোড করে ঋতুকে খুঁজতে বেরিয়ে যায়। সাথে রয় তার কুকুরদেরকেও লেলিয়ে দেয়। ঋতু অন্ধকারের জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে দৌড়াতে একটি পুকুরের মধ্যে গিয়ে পড়লে রয় এসে ঋতুকে ধরে ফেলে। আর কুকুরগুলোর কারণে ঋতুও পালাতে পারছিল না। এরপর রয় ঋতুকে আবার সেই চেম্বারের মধ্যে নিয়ে আসে এবং ঋতুকে বলে, আমি ভেবেছিলাম তোমাকে সব দেখাবো না, কিন্তু তুমি তো কালই সব ভুলে যাবে, কারণ তুমি এসব দেখলে তোমার কারণে আর রিকভার হতে পারবে না। রয় ঋতুকে একটি ইঞ্জেকশন দিয়ে নিজেই নিজের শরীরে পুশ করতে বলছিল, কিন্তু ঋতু দিতে চাচ্ছে না। একসময় গান শুট করার ভয় দেখালে ঋতু রয়ের পায়েই পুশ করে দেয়। অন্যদিকে মীরার জ্ঞান ফেরা মাত্রই মীরা চেইন দিয়ে রয়ের গলা জড়িয়ে ধরে এবং ঋতুকে দ্রুত পুলিশকে কল করতে বলে। তবে ঋতু যখনই কল করতে উপরে যাবে রয় গান ছুঁড়ে ঋতুকে ফেলে দেয়। এরপর রয় আর মীরার মধ্যে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলতে থাকে। এর মধ্যে ঋতু গান নিয়ে রয়কে গান পয়েন্ট করে। মীরা বলছিল ঋতু শ্যুট করো, কিন্তু রয় বলছে ঋতু ও একটা সাইকো, ও আমাকে আর আমাদের বাচ্চাদেরকে মারতে এসেছে। তখনই ঋতুর মনে পড়ে মীরা ঋতুকে বলেছিল তোমাদের কোনো বাচ্চা নেই। মীরা আবার বাচ্চাদের রুমে গিয়েও বলেছিল তুমি কখনো বাচ্চাদের রুম এত সাজানো গোছানো দেখেছ? এরপর ঋতুর নোট বানিয়ে বেডের নিচে রেখেছিল, যেটা রয় সরিয়েছিল। ঋতু রয়কে কান পয়েন্ট করে বলে আমাদের কোনো বাচ্চা নেই রয়, বলে ঋতু শ্যুট করে দেয়। আর রিমাও সাথে সাথে উঠে এসে একটি চেয়ার দিয়ে রয়ের মাথা আঘাত করে। এরপর পুলিশকে কল করলে কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে সবাইকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর মীরা পুলিশকে জানায়
যে মীরা ঋতুর বাগানবিলাসের পেইন্টিং আর ফার্ম হাউসের জানালার বাগানবিলাস দেখেই তার মধ্যে সন্দেহ জেগেছিল। এরপর আবার ঋতু যে সকল পেইন্টিং বানিয়েছিল, মানে সূর্যমুখী ফুল, ব্যাটম্যানের লোগো আর খরগোশের পেইন্টিং, ওই সকল মিসিং মেয়েদের পরনের কাপড়েও সেই জিনিসগুলি ছিল। আবার রয়ের আচরণও ছিল সন্দেহজনক। মীরা ডেভিডকে বলে, আমি আপনাকে ফার্ম হাউসে সার্চ করতে বলতে চেয়েছিলাম, কিন্তু রাতে কারের হর্ন শুনে আমি বাইরে এসেই দেখি ঋতু দাঁড়ানো। মীরা বলে ঋতুই পুরো কেসটি সলভ করেছে। মীরার কথা শুনে ডেভিড ঋতুকে সরি বলে। ডেভিড বলে, আমরা আপনার স্মৃতিশক্তি আর হ্যালুসিনেশনের দিকে ফোকাস করতে গিয়ে রয়ের উপর সন্দেহই করতে পারিনি। আমাদের মনে হচ্ছিল ও আপনাকে বাঁচাতে চেষ্টা করছে। ডেভিড ঋতুকে বলে, হতে পারে আপনি ওর হাত থেকে পালানোর চেষ্টা করার সময় অ্যাক্সিডেন্টটি হয়েছিল, অথবা অ্যাক্সিডেন্টটি বাস্তবে হয়েছিল। যে 13 জন মেয়ে মিসিং ছিল, আমরা ওই 13 জনের ব্যবহৃত জিনিসপত্র ফার্ম হাউস থেকে উদ্ধার করেছি, যেগুলো রয় ট্রফি হিসেবে তার কাছে রেখে দিয়েছিল। আর ওই 13 জন মেয়ের মধ্যে আপনি একমাত্র মেয়ে যে ওর হাত থেকে বেঁচে গেছেন। আর এমনটা হতে পারে আপনার স্মৃতিশক্তি হারানোতে ও এটাকে একটা অ্যাডভান্টেজ হিসেবে ভেবেছিল, যাতে আপনাকে ব্যবহার করে মেয়েদেরকে ফাঁদে ফেলতে পারে। মীরা বলে, ও বুঝতে পেরেছিল তোমাকে বাথটাবের পানিতে ডুবালে তুমি সব কিছু ভুলে যাও, আর তুমি নিশ্চয়ই ওই ফার্ম হাউসে অনেকদিন ছিলে, সেজন্য তুমি শুধু বাগান বিলাসের পেইন্টিং বানাতে। ডেভিড বলে, রয় আপনাকে নিয়ে মিথ্যা একটি দুনিয়া বানিয়ে রেখেছিল, যেটা অন্য সবাই বিশ্বাস করে নিয়েছিল। বাস্তবে আপনার নাম ঋতু না, এস্তার এমানুয়েল। মূলত রয় এমন একটি মিথ্যা দুনিয়া বানিয়ে রেখেছিল যার কোনো অস্তিত্ব ছিল না, আর এজন্যই কেউ তাকে সন্দেহ মাত্র করতে পারেনি। সিন চলে যায় কয়েকদিন পর। ঋতু জেলে গিয়ে রয়ের সাথে দেখা করে এবং রয়কে বলে, আমি প্রার্থনা করি তোমার স্মৃতিশক্তি হারিয়ে যাক, তুমি তোমার প্রার্থনা করে ঘুমিয়ে পড়ো। বলে ঋতু, মানে ইস্তার এমানুয়েল, সেখান থেকে চলে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়। রয় যে একটা সাইকো এতে কোনো সন্দেহ নেই, তবে রয় যেভাবে সবাইকে বোকা বানিয়েছে, কেউই তাকে বিন্দুমাত্র সন্দেহ করতে পারেনি। এমন ভয়ানক ক্রাইম করার পরও একদম ঠান্ডা মাথায় সব ম্যানেজ করেছে। যদিও এটি খুবই কষ্টসাধ্য ব্যাপার, তারপরও রয় সেটা খুবই চতুরতার সাথে করেছিল। রয় কিন্তু এসব তার দাদাকে দেখে শিখেছিল। তাই এখান থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি, বাচ্চাদের কখনোই এই ধরনের মানুষের সান্নিধ্যে রাখা উচিত নয়, সেটা আমাদের যত আপনজনই হোক না কেন, কারণ বাচ্চারা যেটা দেখবে সেটাই শিখবে। মুভিটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।